হিমাদ্রি, কিংসুক, শায়েরি আর ঈশানা প্রত্যেকে অবাক হয়ে তাকিয়ে থাকে সাজের দিকে, যে এত অল্প বয়সে মেয়েটা জীবন সম্পর্কে এতটা গভীর উপলব্ধি করতে পেরেছে। হিমাদ্রি খুব ভাবুক হয়ে জিজ্ঞেস করে, সাজ, ও সময় তোমরা এতটা কষ্টে ছিলে, অথচ সেই মানুষটা তোমাদের পাশে একবারও দাঁড়ায়নি কেন? সাজ স্বাভাবিকভাবেই বলে, উনি তো তখন এখানেই ছিলেন না, পড়তে গিয়েছিলেন ইটালিতে। পরে শুনেছি আসতে চেয়েছিল, কিন্তু সম্ভবত কোনো একটা কারণে আসতে পারেনি। আমার ঠিক জানা নেই কারণটা কি। কিংসুকের ভীষণ খারাপ লাগছে। ওর মেয়েটার প্রতি ছোট বোনের মতোই টান শুরু হয়েছে। আগ্রহী হয়ে জিজ্ঞেস করে, সাজ, লাইফ নিয়ে ভীষণ অভিযোগ আছে তোমার, তাই না? সাজ হঠাৎ কঠোর কণ্ঠে বলে, বিগত 6 বছরে আমি আমার বয়সের তুলনায় জীবন থেকে অনেক বেশি কিছু শিখেছি ভাইজান। আমার ভিতরে প্রতিটা মুহূর্তে ঠিক কী চলছে আপনাদের বোঝাতে পারবো না। আপনাদের কি মনে হয় এত সহজে আমি ওদের সবাইকে এমনি এমনি ছেড়ে দিব? আমার দুই চাচির এতটা ঘৃণ্য একটা পরিকল্পনার শাস্তি আমি তাদের দিব না? এর আগেও তারা যা যা করেছে সব কিছুরই যোগ্য উত্তর আমি ঠিকই দিব। অপেক্ষা শুধু সময়ের। আমরা দুইজন তো ঠিকই ফিরব। আমার আব্বুর ভাগের কষ্টের অর্জিত যা যা আছে, যেটা আমার প্রাপ্য, সেই সব কিছু আমি ফেরত চাই, মানে চাই, বিন্দুমাত্র ছাড় কাউকে দিব না। হিমাদ্রির ঠোঁটের কোণে স্মিত হাসি ফুটে ওঠে, কারণ ওর মন বলছে সাজ কিছু একটা ইচ্ছাকৃত গোপন করেছে। এদিকে সাজের আর কিছুই বলতে ইচ্ছে করছে না, বড্ড ক্লান্ত লাগছে। ট্রেনের শব্দ একঘেয়ে ছন্দ তুলছে, কিন্তু ওর মনে হচ্ছে কেউ যেন বুকের ভিতর থেকে শিকড় ছিঁড়ে তুলছে। তবুও সাজ কাঁদছে না, ও শুধু চুপ করে আছে। চোখের কোণে জল জমলেও সে হাতের পিঠ দিয়ে মুছে ফেলল। মনের ভিতর খুব আস্তে, খুব নীরবে সে নিজেকেই বলল, সরি ভাইয়া, কিছু কথা গোপনেই সুন্দর। তাছাড়া যে সম্পর্কটা আমার আম্মু ব্যতীত পরিবারের আর কারোর কাছে কোনো মান্যতা নেই, সে সত্যটা আমি একা স্বীকার করে নিজেকে ছোট নাইবা করলাম। ঢাকার বনানীর পুরনো রাজপথ পেরিয়ে রাজকীয় পুরনো দোতলা প্রাসাদ সদৃশ্য চৌধুরী ভিলা যেন দাঁড়িয়ে আছে সময়ের নিঃশব্দ সীমানায়। চাঁদের আলো ভেসে পড়েছে দোতলার বারান্দায়। রাত্রি প্রায় 1টার ঘরে, ঘড়ির কাঁটা থেমেছে। ঘড়ির কাঁটা থেমেছে। রোদ্রিক বিধ্বস্ত অবস্থায় বাড়িতে ফেরে। রোহান আর আসেনি ওর সাথে দেখা করতে। ফোন করে বলেছে ও নাকি শহরের বাইরে আছে, ফিরে এসে কথা বলবে। রোদ্রিক বুঝতে পারছে রোহান কিছু তো একটা মিথ্যা বলছে। রোদ্রিক মেইন ডোর দিয়ে ভিতরে ঢুকতেই নিজের লিভিং রুমের আলো জ্বলতে দেখে। সোফায় নিশ্চুপ হয়ে বসে আছেন রায়হান চৌধুরী। স্পষ্ট বোঝা যাচ্ছে তার জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু ও কিছু না বলেই সিঁড়ির দিকে এগিয়ে যায়। ঠিক তখনই রায়হান চৌধুরীর ভারী কণ্ঠে বলেন, রোদ্রিক, ফিরতে এত রাত করলে কেন? তোমার মামা কতবার ফোন করেছে, কথা বলনি কেন? ওরা তো নেক্সট উইকে দেশে আসছে, বিয়ে তো আর বেশি দিন বাকি নেই। আর শোনো, সাজকে তোমার খুঁজতে হবে না, আমি আমার মতো করে ওকে খুঁজে নিচ্ছি। রোদ্রিক প্রথমে কোনো উত্তর দেওয়ার প্রয়োজন মনে করেনি, বরং কোটটা খুলে হাতে নেয়। আবারও উঠতে গেলেই থেমে যায়। সাজের কথা বলাই ওর চোয়াল শক্ত হয়ে আসে। পিছনে বাবার দিকে ঘাড় ফিরিয়ে নির্লিপ্ত কঠোর কণ্ঠে বলে, পাপা, তুমি মামাকে নিষেধ করে দিও আমায় যেন এতবার ফোন করে ডিস্টার্ব না করে। অলরেডি ফোনে জানিয়ে দিয়েছি এই বিয়ে আমি করছি না। আর রইল সাজের কথা, ওকে নিয়ে তোমাদের কাউকে বেশি ভাবতে হবে না। আমার সাজকে আমি ঠিক খুঁজে নিব। রায়হান চৌধুরী কিছুটা বিস্ময়ে ধীরে উঠে দাঁড়ালেন। বয়সের ভার আছে, তবুও চোখের দৃষ্টি এখনও তীক্ষ্ণ, সাথে এখনও অদম্য কঠোরতা আছে। ছেলের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইলেন। এরপরে হুঁশিয়ারি দিয়ে বলেন, মুখ সামলে কথা বলো রোদ্রিক, ভুলে যেও না আমার সবাইকে ইনভাইট করা হয়ে গেছে। আর তোমার সাজ মানে ভুলে গেছো? কার সামনে দাঁড়িয়ে তুমি এসব কথা বলছো? ও ভুল করেছে আর তুমি ওকে বাঁচাতে চাইছো? রোদ্রিক এবার তীর্যকপূর্ণ দৃষ্টিতে পাপার দিকে তাকিয়ে তাচ্ছিল্য হেসে বলে, পাপা, আমার মনে হয় বয়সের সাথে সাথে তোমার প্রতিদিন মেমোরি লস হচ্ছে। সাজের সাথে আমার সম্পর্কটা ঠিক কী, এটার উত্তরটা তো সবার থেকেও তোমার সবচেয়ে ভালো জানার কথা। কিছু মনে পড়ছে কি পাপা?
নাকি গ্র্যান্ডপা চাচুর চলে যাওয়ার সাথে সাথেই সব কিছু বলে গেছো? প্রশ্নটা খুব সাধারণ ছিল, অথচ যেন ছুরির মতো বিঁধল ঠিক রায়হান চৌধুরীর বক্ষদেশে। নিঃশব্দ কয়েক সেকেন্ড কেটে গেল, কিন্তু রায়হান চৌধুরী চোখের কোণে অদ্ভুত এক কঠোরতা ফুটে ওঠে। তিনি স্পষ্টত কণ্ঠে বলেন, ওসব সম্পর্কের আমাদের কারোর কাছেই কোনো দাম নেই রৌদ্রি। সবাই ভুলে গেছে, তুমিও ভুলে যাও, এতেই আমাদের মঙ্গল। তোমার মামার তখনও আপত্তি ছিল না, আর এখনও সে এইসব মানবে না, তাই আর কথা শুনতে আমি বরাবরই বাধ্য। রদ্রিক রাগে হিতাহিত জ্ঞান ভুলে যায়। এতক্ষণ ধরে নিজেকে সামলে রাখলেও আর সহ্য করতে না পেরে এবার চিৎকার করে ওঠে, এটা আমাদের ফ্যামিলি ম্যাটার। তোমার শালা সাহেব যেন এই বিষয়ে নাক না গলায় পাপা, বলে দিও। নাকি তোমার বিজনেসের প্রফিটের জন্য আমায় বিক্রি করে দিয়েছো তুমি? আমায় সত্যিটা বলো তো পাপা, তুমি তো আবার লাভ ছাড়া কিছুই বোঝো না। রায়হান চৌধুরী একটু ঘাবড়ালেও নিজেকে সামলে নেয়। এটুকু বুঝতে পেরেছে রদ্রিক অনেক কিছুই বুঝে ফেলেছে, কিন্তু এই মুহূর্তে ওকে সামলাতে হবে যেন কোনো কিছু বিঘ্নে না যায়। উনি বেশ গম্ভীরতা বজায় রেখে বলে, রদ্রিক, ভুলে যেও না তোমার মামার শেয়ার আছে আমাদের কোম্পানিতে। রদ্রিকের তাচ্ছিল্যের সাথে হেসে ওঠে। ওর বাবা যে ভয় পেয়েছে এবারও স্পষ্টভাবে বুঝতে পারছে। সে ক্রুদ্ধ কণ্ঠে বলে, কিন্তু আমি যে ওনার মেয়েকে বিয়ে করব এমন কোনো কথাও কিন্তু কখনো দিইনি। আমি সাজের উপর রেগেছিলাম ঠিকই, কিন্তু এর জন্য সম্পূর্ণ দায়ী শুধুমাত্র তোমরা। আর তাছাড়া তুমি ভাবলে কিভাবে সাজকে ছেড়ে আমি আরেকজনকে বিয়ে করব? আমি ওকে নিয়ে ঠিকই দেশ ছাড়তাম, তবুও অন্য কাউকে বিয়ে করতাম না। I have said what I said to say. I said what I had to say. Now do whatever you want. I don't care. যখন আমার সাজিয়ে বাড়িতে নেই তখন বাকি আর কাউকে নিয়েই আমার কোনো মাথা ব্যথা নেই, আর কোনো কৈফিয়তও কাউকে দিব না। প্রয়োজনে এখান থেকে চলে যাব। বাট আই এম রিয়েলি সারপ্রাইজড থিঙ্কিং অ্যাবাউট ওয়ান থিং। তুমি তো এমন স্বার্থপর ছিলেন না পাপা। রদ্রিক আর কিছু না বলেই ঘুরে দাঁড়িয়ে সিঁড়ির দিকে এগিয়ে নিজের রুমের দিকে অগ্রসর হয়। রায়হান চৌধুরী স্থির দাঁড়িয়ে রইলেন নিচে, ছেলের পিছনের দিকে তাকিয়ে। এই প্রথম তার চোখে ক্ষণিকের জন্য দ্বিধা ফুটে উঠল। তিনি ধীরে সোফায় বসে পড়লেন, আঙুলের গাঁট শক্ত করেন, কপালে শিরা টান টান হয়ে ফুলে উঠেছে। বিড়বিড় করে নিজের পক্ষেই যুক্তি দেন, আমি নিরুপায় রদ্রিক, নিরুপায়। আমি কিছুতেই এলিজার সাথে তোমার বিয়ে ভাঙতে পারবো না। এই বিয়ে ভাঙলে আমরা সব দিক থেকে ক্ষতিগ্রস্ত হব। পার্টনারশিপ ভেঙে যাবে, শেয়ার পড়বে, মার্কেটের কথা উঠবে। আমি এসব হতে দিতে পারি না, কিছুতেই মানতে পারবো না। কিছু তো একটা আমাকে করতেই হবে। অন্যদিকে মীরা চৌধুরী নিজের রুমের রেহনুমা চৌধুরীর দিকে তাকিয়ে বললেন, বড় আপা, ওই সাজের কি হলো বলো তো? একদিনেই ওই মেয়ে কোথায় উধাও হয়ে গেল? এমনিতেই রেহনুমা চৌধুরী বিছানায় বসে এতক্ষণ ধরে রাগে ফুঁসছিলেন। আচমকা তেড়ে উঠে বললেন, আমি কি করে জানবো? কোথায় গিয়ে মরেছে কে জানে? ওই হিরণের তো শুধু বড় বড় কথা, অথচ ওই হারামজাদিকে এখনও পর্যন্ত খুঁজে পেল না। আর এদিকে এলিজা ফোন করেছে, ওরা আগামী সপ্তাহে আসছে। বিয়ে তো আর বেশি দেরিও নেই, অথচ আমার ছেলেই বেঁকে বসেছে, তাও কিনা ওই চরিত্রহীন মেয়ের জন্য। ভাবতে পারছিস ছোট? মীরা ভ্রুকুচকে শান্ত স্বরে বলে, ও প্লিজ আপা, সাজ যদি চরিত্রহীন হয় তবে তোমার ছেলেও কিন্তু দুধে ধোয়া তুলসী পাতা না। ভুলে যেও না, এই সব কিছুর মূলে কিন্তু তোমার ছেলেই আছে। রেহনুমা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন, জায়ের দিকে চিৎকার করে বলেন, ছোট, তুই আমাকে অপমান করছিস? পারলে সাহায্য কর, আর না পারলে এখান থেকে যা। অযথা মাথা গরম করিস না, তোরা সব কয়টা স্বার্থপর। মীরা এবার কটাক্ষ করে বলে, আপা, তোমার আর বড় ভাইজানের থেকে আমরা কি খুব বেশি স্বার্থপর? না, এই শব্দটা বোধহয় কম হয়ে গেল। আসলে তোমরা শুধু স্বার্থপর না, বেইমানও বটে। ছোট, মুখ সামলে কথা বল, কি বেইমানি করেছি আমরা? ভুলে গেলে? আপার মেজো ভাইজান চলে যাওয়ার পর তো তোমরাই সাজের সঙ্গে পুরো সম্পর্কটা অস্বীকার করে ফেললে। এটা কি বেইমানি না? অকস্মাৎ রেহনুমা চৌধুরী ভড়কে গেলেন, তাড়াতাড়ি বললেন, চুপ কর ছোট, এই বিষয়ে আর একটা কথাও বলবি না। আমাদের কাছে ওই সম্পর্কের কোনো দাম নেই, ওসব নিছকই ছেলে খেলা ছিল।
মীরা তিরস্কার করে জবাব দেয়, তোমরা অস্বীকার করলেই কি সত্যি মিথ্যা হয়ে যাবে আপা? তখন নিজেদের স্বার্থে সবটা করেছিলে, আর এখনও যা করছো সবটাই নিজেদের স্বার্থে। আর বিয়ের কথা বলছো, আমার তো এখন রীতিমতো সন্দেহ হচ্ছে তোমার ছেলে আদৌ বিয়েটা করবে কি না। ছেলে এখন বড় হয়ে গেছে আপা, তুমি চাইলেই তাকে আর আঁচলে বেঁধে রাখতে পারবে না। রেহেনুমা চৌধুরী অবিশ্বাস্য দৃষ্টিতে ক্রোধ নিয়ে ছোট জায়ের দিকে তাকিয়ে বললেন। এদিকে রদ্রিক দরজা ধাক্কা দিয়ে রুমে ঢুকতেই যেন ওর ভিতরের আগুনটা বিস্ফোরিত হলো। ডেস্কের উপর রাখা ফাইল, ল্যাপটপ যা কিছু হাতের কাছে পেয়েছে সব মেঝেতে ছুঁড়ে মারে, কাচের ওয়াটার বোতলটা পর্যন্ত ছুঁড়ে মারে দেয়ালে। সে হাঁপাচ্ছে রাগে আর অপরাধ বোধে। নিজের উপরেই সবচেয়ে বেশি রাগ হচ্ছে তার। চিৎকার করে বলে, কেন আমি একবার সত্যিটা জানার চেষ্টা করলাম না? কেন? শুধুমাত্র তোর জন্য রোহান, তোর জন্য। তুই আমাকে মিথ্যা বলেছিস সাজ আর মেজো আম্মু সম্পর্কে, আর আমি এতটাই বোকা যে তোর কথা শুনে নিজে থেকে সরে গেলাম ওদের জীবন থেকে। চুলে দুহাত দিয়ে সুইপ করতে করতে পুরো রুমে পায়চারি করতে থাকে। অখি যুগল রক্তিম হয়ে উঠেছে আর নিজের প্রতি তীব্র ঘৃণায় তাচ্ছিলের হাসি দেয়। আই ওয়াজ সো ব্লাইন্ড, সো ড্যাম ব্লাইন্ড। তোর চালটা আমি ধরতেই পারলাম না। এখন সব কিছু পরিষ্কার। তুই ইচ্ছে করেই আমাকে ভুল বুঝিয়েছিস, তাই না? কিন্তু কেন? কিসের স্বার্থে? শুধুমাত্র সাজকে ভালোবাসিস বলে? দ্যাটস ওয়াই? নাকি এর পিছনে আরও কিছু কারণ আছে? কিন্তু কি? রদ্রিক থেমে যায়, আরশির সম্মুখে নিজের প্রতিবিম্বের দিকে তাকায়। চোখে মুখে উন্মাদনার ছাপ স্পষ্ট। সে দুহাত দিয়ে মুখ থেকে কয়েক সেকেন্ড স্থির দাঁড়িয়ে রইল। বিড়বিড় করে বলে, আই সোয়ার আই ওয়ান্ট লেট দিস গো। তোকে আমি ছাড়বো না রোহান, কিছুতেই না। আমি কিভাবে তোর কথা শুনে সাজকে ভুল বুঝলাম? কেন ওকে একবারও জিজ্ঞেস করলাম না সত্যিটা? আই আই মেসড আপ, আই রুয়েন্ড এভরিথিং। তোকে সব কিছুর জবাব দিতেই হবে। একবার শুধু সামনে আয়, জাস্ট ওয়ান্স, কাম ব্যাক হোম রোহান চৌধুরী। ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। দীর্ঘ কয়েক ঘন্টা যাত্রা শেষে ক্লান্ত দেহে ওরা সবাই চট্টগ্রামের ভাড়া করা ফ্ল্যাটে ফিরে এলো। সাজ নিঃশব্দে চারপাশ দেখছিল। নতুন শহর, নতুন ঠিকানা, নতুন শুরুর অনিশ্চিত দরজা, আদৌ গন্তব্য কোথায় জানা নেই। ভিতরে ঢুকতেই শায়রি ব্যাগ নামিয়ে রেখে বলল, তোমরা বসো, আমি কিচেনে যাচ্ছি। কুকারে ভাত চাপাই। সাজের কিছু খাওয়া প্রয়োজন। সারাটা পথ মেয়েটার ভীষণ কষ্ট হয়েছে। ও যাওয়ার আগেই হিমাদ্রি আর কিংসুককে বলে গেল, তোরা আজ আর রান্না ঝামেলা করিস না, আমি রান্না করে উপরে দিয়ে আসবো। ঈশানা ইতোমধ্যেই চুল খুলে বলল, আমি আগে ফ্রেশ হইনি। সাজ, তুমি ওই ডান পাশের রুমে থাকবে, ঠিক আছে? সাজ ক্লান্ত চোখে চুপচাপ মাথা নেড়ে সম্মতি দেয়। এদিকে কিংসুক ওর দিকে তাকিয়ে বলে, সাজ, তুমি তাহলে তোমার আপুদের সাথে থাকো। আমরা তো এই উপরের তলাতেই আছি। এখন রেস্ট নাও। বিকেলে তোমায় নিয়ে ডোনা আন্টির ওখানে ঘুরে আসবো, ঠিক আছে? সাজ আবারও মাথা নেড়ে সম্মতি দেয়। কিন্তু হিমাদ্রি বেরিয়ে যাওয়ার আগে থেমে বলল, সাজ, শোনো, তোমার যা যা প্রয়োজন একটা লিস্ট করে দিও। আমি বা কিংসুক বিকেলে বেরিয়ে সব কিছু এনে দিব। কথাটা শুনেই সাজ মাথা নিচু করে ফেলল। ঠোঁটে ঠোঁট চেপে চুপ করে রইল কিয়ৎক্ষণ। পৃথিবীতে প্রয়োজন কান্না নেই, কিন্তু সে চায় না আরেকবার কারো উপর বোঝা হতে। এরা এমনিতেই অনেক করছে তার জন্য। হিমাদ্রি হয়তো বুঝে ফেলল ওর মনের কথা। নরম গলায় বলল, কি ব্যাপার, এত কি ভাবছো? শোনো সাজ, এই মাসটা যা খরচ হবে সব একটা ডায়েরিতে লিখে রাখবে। আগামী মাস থেকে যখন তোমার ইনকাম শুরু হবে তখন অল্প অল্প করে আমাদের দিয়ে দিও, তাহলেই হয়ে গেল। কিংসুক হেসে আর একটু বলে, হিমু একদম ঠিক বলেছে, এবার একটু হাসো তো। কিন্তু সাজের মোটেই হাসি এলো না। ধীরে বলে, আমি ছোট বাচ্চা না ভাইজান। আমি দিলেও যে আপনারা নেবেন না সেটা আমি ভালো করেই জানি। সত্যি বলতে আমার তেমন কিছুই লাগবে না। শায়রি আর ঈশান আপু তো ড্রেস দিয়েছে, আমার তাতেই হয়ে যাবে। কিংসুক একটু অভিমানী গলায় বলল, ভাইজান বলছো অথচ ভাইয়ের কাছ থেকে নিতে এত আপত্তি? এটা কিন্তু ঠিক না। সাজ শান্ত গলায় বলল, তাই বলে প্রতি মুহূর্তে সুযোগ নিতে পারি না।
আমার কিছু লাগলে নিশ্চয়ই বলবো, চিন্তা করবেন না। হিমাদ্রি আর কিংসুক দুজনেই বুঝলো মেয়েটার আত্মসম্মানবোধ প্রবল। প্রয়োজনের বাহিরে সে এক চুলো সাহায্য নেবে না। তারা আর কিছু না বলে চুলো সাহায্য তারা আর কিছু না বলে বিদায় নিয়ে নিজেদের ফ্ল্যাটে চলে গেল। সাজ তখনই দরজা লাগাতে যাবে, এমন সময় হঠাৎ এক ভদ্রমহিলা তাড়াহুড়ো করে ভিতরে ঢুকে পড়লেন। চোখ কুঁচকে তাকিয়ে বললেন চট্টগ্রামের টানে, এই মেয়ে তুমি কে? সাজ অপ্রস্তুত হয়ে গেল, কি বলবে বুঝে উঠতে পারল না। পিছন থেকে শায়রি তাড়াহুড়ো করে বলল, আন্টি, ও আমার ছোট বোন, নাম সাজ, এখন থেকে আমাদের সাথেই থাকবে। বসেন না মিতা আন্টি। মিতা বেগম চোখ শুরু করে সাজকে উপনিজ ভালো করে দেখলেন, মনে মনে বললেন, এই মেয়ে আবার কোথা থেকে এসেছে? এত কম বয়স, আবার রূপ সৌন্দর্য দেখলে তো পরীর মতন। আর দেখলামও আবার হিমাদ্রি আর কিংসুকের সঙ্গে কথা বলল। ব্যাপারটা তো ঠিক লাগছে না। তারপর গম্ভীর কণ্ঠে বললেন, তোর যে ছোট বোন আছে এটা তো জানতাম না, তুই তো একা সন্তান। যাই হোক শোন, এখানে থাকতে হলে নিয়মকানুন মানতে হবে। আমরা যেমন চলি তোমাকেও তেমনই চলতে হবে। আমি কোনো ঝামেলা চাই না। আচ্ছা, পরে আবার কথা হবে, এখন যাই। তিনি বেরিয়ে যেতেই শায়রি বিরক্ত মুখে দরজা লক করল। ঘুরে দেখে সাজের মুখ ভয়ে শুকিয়ে গেছে। শায়রি নিজেও চিন্তিত, সাজকে যেভাবেই হোক সাবধানে রাখতে হবে। ও সাজের কাছে এসে নরম গলায় বলল, সাজ, উনি আমাদের বাড়িওয়ালা আন্টি, একটু কড়া স্বভাবের, তবে খারাপ মানুষ না। তুমি ভয় পেও না, শুধু একটু সাবধানে থাকবে। ওনার একটু বায়ু দোষ আছে। উনি নাকি বিয়ের আগে প্রেম প্রেম পছন্দ করেন না। তার অবশ্য একটা কারণ আছে, পরে একসময় বলবো। এখন তুমি ফ্রেশ হয়ে এসো, আমার একটু কাজ বাকি আছে। শায়রি চলে গেল, কিন্তু সাজের বুকের ভিতর অদ্ভুত একটা অস্বস্তি জমে। মিতা বেগমের চোখের দৃষ্টি যেন তার উপরই স্থির ছিল। ওর মনে হলো এই নতুন শহরে সব কিছু এত সহজ হবে না। কোথাও যেন একটা অদৃশ্য অশনি ঝড়ের পূর্বাভাস ভেসে বেড়াচ্ছে।